নমস্কার, সময় বাংলাতে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকে কিছু গুরুত্বপূর্ণ সংবাদ। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো দুয়ারে সরকার নামক প্রকল্পের সূচনা হতে চলেছে আগামী 1 ডিসেম্বর থেকে 2 মাস ব্যাপী। এই প্রকল্পের মাধ্যমে 10টি স্কিম যা সাধারণ মানুষ তাদের ব্লকের আধিকারিক ও গ্রাম পঞ্চায়েতের আধিকারিকদের মাধ্যমে পাবেন। এক একটি গ্রাম পঞ্চায়েতকে এই স্কিম 4 বার করে দেওয়া হবে বলে জানান সদর ব্লক উন্নয়ন আধিকারিক শ্রীমতী সুদেশনাথ দে মিত্র। সিএম ম্যাডামের অনুপ্রেরণায় আমাদের দুয়ারে সরকার প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে। রাজ্যব্যাপী এটা 1 ডিসেম্বর স্টার্ট হচ্ছে। আমাদের এখানে হেডকোয়ার্টার জিপি শিরোমণি জিপিতে 1 ডিসেম্বর রয়েছে। এরপরে 2 রয়েছে পাঁচকুড়ি 1 জিপি, 3 ডিসেম্বর রয়েছে পাঁচকুড়ি 2, 4 ডিসেম্বর রয়েছে বনপুরা, 7 তারিখে রয়েছে পাত্রা জিপিতে, 8 তারিখে রয়েছে ধেরুয়া, 9 তারিখে রয়েছে চাঁদরা এবং 10 তারিখে মণিদহ এবং কঙ্কাবতী জিপি। এই আমাদের 9খানা জিপিতে আমরা দুয়ারে সরকার প্রোগ্রামটা করছি। আমাদের ব্লক প্রশাসনের তরফ থেকে আমরা সবাই ওখানে যাব। আমাদের ব্লকের অফিসিয়ালস এবং জিপির অফিসিয়ালস এই পুরো প্রোগ্রামটা ম্যান করবে। আমরা মোটামুটি 10খানা যে স্কিমস আমাদের এখানে আমরা ফেসিলিটিসগুলো আমরা প্রোভাইড করব, সেই 10টা স্কিমস হলো খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, কাস্ট সার্টিফিকেটস, শিক্ষাশ্রী, জয় জোহার, তপশিলি বন্ধু, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী এবং এনজিএনআরইজিএস। এটার জন্য আমরা আমাদের সেপারেট কাউন্টার রাখছি। আমরা ওখানে লোকজনের কি সমস্যা এবং এবং এই রিলেটেড যে অ্যাপ্লিকেশনসগুলো সেগুলো ওখান থেকে কালেক্ট করব। আমাদের ওখানে অনলাইন নেটওয়ার্ক ফেসিলিটিসও থাকবে, যাতে আমরা সেখানে ইমিডিয়েটলি যে সার্ভিসগুলো দেওয়ার সেগুলো যাতে দিতে পারি। এটা আমাদের ফার্স্ট রাউন্ড হবে। এরপরে আরও 3টি রাউন্ড রয়েছে। দ্বিতীয় রাউন্ড 15 থেকে 24 ডিসেম্বরের মধ্যে রয়েছে, বিভিন্ন ডেটে বিভিন্ন জিপিতে। থার্ড রাউন্ড হবে 2 থেকে 12 জানুয়ারির মধ্যে, এবং তারপরে আমরা একটা মপ আপ রাউন্ডের কথাও বলা হয়েছে, যেটা হবে হচ্ছে 18 থেকে 28 জানুয়ারির মধ্যে আমরা একটা মপ আপ রাউন্ডও রাখবো। যে বেনিফিশিয়ারিজদেরকে আমরা প্রথম রাউন্ড বা দ্বিতীয় রাউন্ড বা তৃতীয় রাউন্ডে মিস হয়ে গেল, তাদের জন্য এই অপরচুনিটিটাও রয়েছে। আমরা সমস্ত ব্লকের তরফ থেকে যাতে আরও গ্রাসরুট লেভেলে লোকজনের কাছে আমরা পৌঁছতে পারি, সেই জন্যই আমাদের অনারেবল সিএম ম্যাডাম এরকম একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছেন। সেটার জন্যই আমরা জিপিতে যাচ্ছি। আমাদের যে জিপিতে যে ভেনিউগুলো ডিসাইডেড হয়েছে, সেই ভেনিউগুলো থাকছে হচ্ছে বিভিন্ন জিপিতে যে স্কুলসগুলো রয়েছে, নিয়ারেস্ট জিপি অফিসের কাছে যে স্কুলসগুলো রয়েছে, যেমন আমরা শিরোমণি জিপির ক্ষেত্রে বড়োয়া এমএসকে, পাঁচকুড়ি 1 জিপির ক্ষেত্রে এলাহিগঞ্জ হাই মাদ্রাসা, পাঁচকুড়ি 2 জিপির ক্ষেত্রে দেশপ্রাণ হাই স্কুল, পাঁচকুড়ি বনপুরা জিপির জন্য থাকছে ঘোড়াচক জুনিয়র হাই স্কুল, নেক্সট পাত্রার জন্য মাহতাবনগর হাই স্কুল, ধেরুয়ার জন্য থাকছে ধেরুয়া শতবালা হাই স্কুল, চাঁদরার জন্য থাকছে চাঁদরা হাই স্কুল, মণিদহতে থাকছে গুড়গুড়িপাল হাই স্কুল এবং কঙ্কাবতীতে কঙ্কাবতী এমএসকে। এই ভেন্যুগুলোতে আমাদের এই উক্ত যে ডেটসগুলো মেনশন করলাম সেই দিন এই প্রোগ্রামটা হবে। মোটামুটি সকাল 10টার থেকে আমরা অ্যাভেলেবেল থাকবো সব জনসাধারণের জন্য, এবং বিকেল অবধি যতক্ষণ আপনাদের যা কোয়ারিজ রয়েছে আপনারা ডেফিনেটলি আমাদের কাছে আসবেন, সো দ্যাট উই ক্যান মিটিগেট এই 10টি যে আমাদের স্কিমস আমাদের মেনশন করে দেওয়া হয়েছে এইগুলোর উপর। সো আপনারা সবাই যাতে দুয়ারে সরকার আমাদের প্রোগ্রামটা সাকসেসফুল হয় এই আশা রাখছি। আপনারা কাইন্ডলি আসবেন। থ্যাংক ইউ। নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা শাখার অন্তর্গত মেদিনীপুর শহর জোনাল কমিটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল শনিবার। মেদিনীপুর শহরের বার্চটাউনে অবস্থিত সংগঠনের জেলা দপ্তরে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে এই দিনের কর্মসূচি শুরু হয়। সংগঠনের পতাকা উত্তোলন করেন সংগঠনের মেদিনীপুর শহর জোনাল কমিটির সভাপতি বিশ্বজিৎ সাউ। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক কমরেড ধ্রুবশেখর মণ্ডল, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য ও মেদিনীপুর শহর জোনের সম্পাদক মানস মিদ্দা, জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য রবীন্দ্রনাথ রায়, সুমন অধিকারী ও মেদিনীপুর শহর জোনের অন্যান্য নেতৃবৃন্দ। যে দপ্তরে যাওয়ার কথা, অর্থাৎ সর্বশিক্ষা দপ্তরে যারা অডিট করেন তাদের কাছে আমরা আমাদের এই বিষয়টিকে নিয়ে গিয়েছিলাম আলাপ আলোচনার জন্য। তারা আমাদের এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সামগ্রিকভাবে জেলার 11টি চক্রের যে অডিট, সেই অডিটের দিক থেকে পিছিয়ে দিতে বাধ্য হয়েছে। ফল পাওয়া যায়।
আসিফ বলেছে মিড ডে মিল সংক্রান্ত বিষয়ে। আমরা যদি লড়াইটাকে ঠিক মতো করতে পারি এবং যুক্তিনিষ্ঠভাবে সে দাবিকে সামনে তুলে আনতে পারি, তাহলে আরো বেশি সংখ্যক শিক্ষক এবং শিক্ষার সঙ্গে যুক্ত মানুষের সমর্থন আদায় করা যায়। ঠিক তেমনই একটা লড়াই নামার মতো সময় এসেছে। জাতীয় শিক্ষানীতি এটা জাতীয় শিক্ষানীতির উপরে আমাদের লেখা নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি কৃষ্ণেন্দুদার লেখা বই। এই জাতীয় শিক্ষানীতি, যেটা 66 পাতার একটি নীতি আমাদের কেন্দ্রের সরকার গ্রহণ করেছেন গত 29শে জুলাই তারিখে। 7ই ডিসেম্বর মেদিনীপুরে সভা করতে আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দানে এই সভা হবে। সভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে। শনিবার এই সভা নিয়ে একটি সাংগঠনিক বৈঠক করতে মেদিনীপুরে আসেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। প্রদ্যোৎ স্মৃতি সদনে এই দিনের বৈঠকে দলের বিধায়ক, সাংসদ, জেলা সভাপতি, ব্লক সভাপতিরা উপস্থিত ছিলেন। মঞ্চে লাগানো ছিল এসো বাংলাকে ভালোবাসি ব্যানার। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই দলের নেতা কর্মীদের কাজে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দেন। তবে শুভেন্দু নিয়ে কোনো আলোচনা হয়নি। তাদেরও অনুরোধ করছি, ওখানে যেহেতু আমরা একটা সিস্টেম ফলো করছি, তাই মঞ্চ থেকে নেবে আপনার যেমন নেতা প্রসেনজিৎ নির্মল ছাড়া কেউ মঞ্চে থাকবেন, ব্যাস। আচ্ছা, আমাদের শাখার সভাপতি জেলা, ব্যাস। মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে শুরু হল জঙ্গলমহল কাপ 2020। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় মেদিনীপুর অরবিন্দ স্টেডিয়ামে। অনুষ্ঠানটির সূচনা হয় পায়রা উড়িয়ে। উপস্থিত ছিলেন এসডিও আইসি কোতোয়ালি, পার্থপ্রতিম সারথী, বিধায়ক দীনেন রায়, নির্মালু চক্রবর্তী, বিশ্বনাথ পাণ্ডব সহ জেলা আধিকারিকগণ। অগ্নিশিখা যুব সংঘ ক্লাব, অগ্নিশিখা যুব সংঘ ক্লাব। করোনা পরিস্থিতির কারণে রক্তদান শিবিরের সংখ্যা কিছুটা কমে যাওয়া এবং বড় আকারে শিবির কম হওয়ার কারণে বিভিন্ন ব্লাড ব্যাংকে কম বেশি রক্তের সংকট চলছে। মেদিনীপুর ব্লাড ব্যাংকও এর ব্যতিক্রম নয়। ফলে সমস্যায় পড়ছেন রোগীর বাড়ির লোকেরা। শুক্রবার এভাবেই সমস্যায় পড়েন মেদিনীপুরে চিকিৎসাধীন মাদপুরের পৌরা সুকেশী চক্রবর্তীর বাড়ির লোকেরা ও কেশপুরের নাসিবা বিবির বাড়ির লোকেরা। সুদীপ কুমার খাড়া, সুব্রত চক্রবর্তী, সুশোভন সেন, নীলোৎপল চ্যাটার্জিদের চেষ্টায় এই দুজনের প্রয়োজনে রক্তদান করেন ইন্স্যুরেন্স এজেন্ট শম্ভু গোপ ও শিক্ষক সন্তু রায়। সদ্য প্রয়াত হয়েছেন কিংবদন্তি ফুটবলার দিয়াগো আর্মাদ মারাদোনা। গোটা বিশ্বের সাথে পশ্চিম মেদিনীপুর মেরিনার্স ও শোকাহত এবং মর্মাহত। শনিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরের মীরবাজারে একটি ঘরোয়া স্মরণ সভা এবং শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের মধ্য দিয়ে মেদিনীপুর মেরিনার্সের পক্ষ থেকে কৃতজ্ঞ চিত্তে স্মরণ করা হল কিংবদন্তি ফুটবলারকে। উপস্থিত ছিলেন মেদিনীপুর মেরিনার্সের সভাপতি আশিস কুমার মণ্ডল, যুগ্ম সম্পাদক অভ্রজ্যোতি নাগ, সুরজিৎ গিরি, কোষাধ্যক্ষ রাজেশ দত্ত, সৌভিক দত্ত, সৌম্যজিৎ মাইতি, অভিষেক দাস, রাজকুমার চক্রবর্তী সহ অন্যান্য সদস্যবৃন্দ। নীরবতা পালন, প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন এবং মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি আলোচনার মধ্য দিয়ে মারাদোনার ফুটবল জীবনের নানা দিক তুলে ধরেন উপস্থিত ফুটবল প্রেমী বিশিষ্ট। আজকে আমরা পশ্চিম মেদিনীপুর মেরিনার্স, আজকে আমরা এখানে সকলে সমবেত হয়েছি কিংবদন্তি ফুটবলার ডিয়েগো আর্মান্দো মারাদোনার আকস্মিক প্রয়াণে গোটা বিশ্বের সাথে আমরা অত্যন্ত শোকাহত, মর্মাহত। তাই গোটা বিশ্ব তাকে কৃতজ্ঞ চিত্তে যেভাবে স্মরণ করছে, তার অগণিত যে ভক্তবৃন্দ, আমরাও তাদের মধ্যে একজন। পশ্চিম মেদিনীপুর মেরিনার্স মোহনবাগানের শতাব্দী প্রাচীন যে মোহনবাগান ক্লাব, সেই ভারতের জাতীয় ক্লাবের পশ্চিম মেদিনীপুর জেলার একমাত্র রেজিস্টার্ড ফ্যান ক্লাব। আমরা সেই ক্লাবের পক্ষ থেকে আজকে প্রয়াত কিংবদন্তি ফুটবলারকে শ্রদ্ধা জানাচ্ছি, সম্মান জানাচ্ছি এবং কৃতজ্ঞ চিত্তে এবং মননে আমরা সেই ফুটবলার, প্রাণের প্রিয় ফুটবলার কিংবদন্তি মারাদোনাকে আমরা স্মরণ করলাম। আমাদের মধ্যে উপস্থিত আছেন সম্মানীয় সভাপতি, যুগ্ম সম্পাদক, কোষাধ্যক্ষ থেকে শুরু করে এই সংগঠনের সমস্ত সদস্য এবং সদস্যবৃন্দ, সকলকে নিয়ে ছোট্ট অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা পশ্চিম মেদিনীপুর মেরিনার্স আজকে কিংবদন্তি ফুটবলার ডিয়েগো আর্মান্দো মারাদোনাকে শ্রদ্ধায় এবং স্মরণে তাকে সম্মান করলাম কৃতজ্ঞ চিত্তে। তার প্রতি আমরা শ্রদ্ধা জানালাম। আবার তিনি ফুটবলের মাঠে বিরাজমান হোক এবং আবার তিনি আমাদের মতন ভক্তদের
কাছে ফুটবলার হিসাবে ফিরে আসুন, এই আমাদের আশা এবং আকাঙ্ক্ষা। পরম করুণাময় ঈশ্বর ওনার বিদেহী আত্মার যেন চিরশান্তি করেন, সেইটুকুই আমরা প্রার্থনা করলাম। অবিভক্ত মেদিনীপুর জেলা জীববৈচিত্র্যে ভরপুর, পাল্লা দিয়ে এগিয়ে কুটির শিল্পেও। তেমনই এক শিল্প যা সারা পৃথিবী বিখ্যাত, তা হল মেদিনীপুরের সবংয়ের মাদুর শিল্প। মাদুর ব্যবহারের ঐতিহ্য বেশ পুরনো। মাদুর ব্যবহার করতেন মুঘল সম্রাটরাও, কিন্তু এহেন ঐতিহ্যবাহী মাদুর নিয়ে সেভাবে খুব একটা বেশি গবেষণার কাজ হয়নি। পরবর্তীকালে অধ্যাপক ডক্টর অমল কুমার মণ্ডলের নেতৃত্বে সবংয়েরই ভূমিপুত্র অনুপ কুমার ভূঁইয়া সেই কাজটা শুরু করেছেন 2014 সালে। কুটির শিল্পে ঐতিহ্যপূর্ণ মাদুর ঘাসের অবদান এবং তার ব্যবহার, সেই মাদুর গাছের চাষ সম্পর্কে চাষিদের উন্নত তথ্য দেওয়া, মাদুর উদ্ভিদের মধ্যে যে ফাইবার রয়েছে তার গঠন প্রণালী, জিনগত অবস্থান এবং এই প্রজাতি ছাড়া অন্য আর কোনো উদ্ভিদে রয়েছে কিনা তা জানা খুবই জরুরি। উদ্ভিদ জগতে আর কোন কোন উদ্ভিদ এই ফাইবার তৈরি করতে পারে এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই সমস্ত ফাইবারের গুণাগুণ সম্বন্ধে আলোকপাত করা এবং এই শিল্পকে আরও বেশি জনমুখী করে তোলা, তা নিয়েই এই গবেষণা আর এই শিল্পকে নিয়ে আস্ত একটা পিএইচডির কাজ। সত্যি বিষয়টা খুবই চ্যালেঞ্জিং। এই কাজে বিশেষভাবে সহায়তা করেছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি, যার সাহায্যে ফাইবার বা তন্তুর গুণমান বিশ্লেষণ করা এবং তা নির্ণয় করে সেটা কিভাবে আরও ভালোভাবে বাজারজাত করা যায় সেটা খুঁটিয়ে দেখা হয়। তন্তুর এই বিশেষ আণুবীক্ষণিক চরিত্রকে নিয়ে কিভাবে নিউমেরিক্যাল ট্যাক্সোনমিকে একটা নতুন দিশা দেওয়া সম্ভব, এই নিয়ে চলা এই গবেষণার সঙ্গে যুক্ত রয়েছেন গবেষক ছাত্র অনুপ কুমার ভূঁইয়া ও তার সুপারভাইজার রয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা ও বনবিদ্যা বিভাগের অধ্যাপক ডক্টর অমল কুমার মণ্ডল। অধ্যাপক মণ্ডল ভীষণভাবে আশাবাদী এই গবেষণা থেকে অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে। এ যাবৎকালে তা আমাদের কাছে অধরাই থেকে গিয়েছিল। পশ্চিম মেদিনীপুরের অনেক শিল্পে, কুটির শিল্পের মধ্যে মাদুর একটা বিরাট শিল্প, এবং এটা শুধু পশ্চিম মেদিনীপুরে সীমাবদ্ধ নেই। এটা পশ্চিম মেদিনীপুর ছাড়িয়ে পশ্চিমবাংলা, ভারতবর্ষ এবং পৃথিবীর মধ্যে একটা স্থান দখল করে নিয়েছে সবংয়ের মাদুর শিল্প। এবং বেসিক্যালি একটা কি, এটা মাদুর, এটা অ্যাকচুয়ালি এক ধরনের ঘাস। তার বিজ্ঞানসম্মত নাম রয়েছে, তার ফ্যামিলি রয়েছে। তা আমরা সাইপারাস পানগৌড়ি এর বিজ্ঞানসম্মত নাম, এবং ফ্যামিলি হচ্ছে সাইপারেসি। এবং সবং এই এলাকায় এবং কিছু গ্রামাঞ্চলে এটা রয়েছে। এইটা এবং এই যে মাদুর তৈরি হচ্ছে, মাদুর বিভিন্ন রকমের আছে। মসৃণ মাদুর, একটা সাদা মাটা মাদুর, এবং বিভিন্ন স্তরের মানুষের ইকোনমির উপর নির্ভর করছে। এবং এই যে ভালো কোয়ালিটি খারাপ কোয়ালিটি, এটা ডিপেন্ড করছে ঘাসের, মানে এই গাছটার কোয়ালিটির উপর। কখন সেইটা সংগ্রহ করা হলো, কিভাবে তাকে সংরক্ষণ করা হলো, সেটার উপর নির্ভর করছে কত ভালো মাদুর তৈরি হবে। এবং এই মাদুর বিদেশেও আমাদের রপ্তানি করা হচ্ছে এবং বৈদেশিক মুদ্রা অর্জন করা হচ্ছে। এবং সবং এই এলাকায় দু একটা হাট বসে, যেখানে শুধু এই মাদুরগুলো বিভিন্ন বাড়ি থেকে এসে এখানে বিক্রি করা হয়, এবং সারা ভারতবর্ষ থেকে পৃথিবীতে সেটা ট্রান্সপোর্ট হচ্ছে। সেই মাদুরকে নিয়ে আমার যে ছাত্র, আমার কাছে যে একটা এতদিন ধরে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় রয়েছে, আমাদের IIT খড়গপুর রয়েছে, কিন্তু মাদুর এমন একটা শিল্প যেটা নিয়ে একটা গবেষণা হয়নি। তাই আমার কাছে ওই সবংয়েরই এক ছাত্র, সেখান থেকে মাস্টার ডিগ্রি করেছে, তার নাম অনুপ কুমার ভূঁইয়া, এবং আমার কাছে PhD করতে ঢুকেছে এই সবং এই মাদুর কাঠির উপরে। তা আমাদের উদ্দেশ্য হচ্ছে এই মাদুর কাঠি কত ধরনের হয়, এইটা ছাড়া সাইপারাস পানগৌড়ি ছাড়া আর কোনো সাইপারেসি প্লান্ট রয়েছে কিনা যেখানে আরো হাই কোয়ালিটি ফাইবার হতে পারে এবং আরো ভালো মাদুর হতে পারে। ওর গবেষণার বিষয়টা হচ্ছে এই বিভিন্ন প্রজাতির মধ্যে এগুলোকে দেখা, এবং IIT খড়গপুরের সহযোগিতায়, কেন সেখানে টেনসাইল টেস্ট করা যে মেশিন রয়েছে, আমরা তাদের সহযোগিতায় এই সাইপারেসি বিভিন্ন প্লান্টের তাদের ফাইবার কোয়ালিটি আমরা আল্ট্রাস্ট্রাকচারাল স্টাডি বা আণুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখবার চেষ্টা করছি যে কোনটা অ্যাকচুয়ালি সঠিক এবং সূক্ষ্ম এবং অতি আধুনিক ফাইবার রয়েছে। এবং এটা নিয়েই আমাদের গবেষণা, এবং আমরা চাইছি এই গবেষণাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে এবং যৌথভাবে সবাইকে ইনভলভ করতে, পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ, রাজ্য স্তরে এবং সর্বভারতীয় স্তরে এই বিষয়টাকে তুলে আনার চেষ্টা আছে। এবং আমার ছাত্র এই গবেষণা করতে গিয়ে আমরা এমন কিছু তথ্য মাদুরের
কাঠি থেকে উঠে আসছে, যেটা আগে কোনোদিন হয়নি। যে কোনো বিষয়ে গবেষণা ছাড়া, পিএইচডি ছাড়া নতুন তথ্য সম্ভব নয়। তাই আমাদের ইচ্ছা হলো যে এইটাকে নিয়ে গবেষণা করা যেতে, এবং ও যেহেতু ভূমিপুত্র, মাদুর কাঠি তাদের বাড়িতেও হয়, এবং কিভাবে এই মাদুর কাঠিটাকে আমরা সর্বভারতীয় থেকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যেতে পারি, যাতে ওই এলাকায় মানুষের একটা আর্থসামাজিক একটা বিরাট পরিবর্তন। কুটির শিল্প ভারতের একটি গুরুত্বপূর্ণ অর্থকরী আদর্শ হস্তশিল্প। আমাদের দেশে বিভিন্ন কুটির শিল্প বিরাজমান। তাদের মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার মাদুর শিল্প। এই মাদুর শিল্প পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের হস্তশিল্প সম্ভারের এক উল্লেখযোগ্য নিদর্শন। দীর্ঘদিন ধরে আমাদের এশিয়া মহাদেশ সহ ইউরোপ, আমেরিকা মহাদেশে মেদিনীপুরের শিল্পীদের তৈরি মাদুর জনমানসের সমাদর লাভ করে আসছে। কিন্তু এই শিল্পে যে উদ্ভিদটিকে প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, সেই উদ্ভিদের নাম হচ্ছে মাদুর গাছ। সেই গাছের বিজ্ঞানসম্মত নাম সাইপেরাস প্যাঙ্গোরি, যা সাইপেরেসি ফ্যামিলির অন্তর্গত। গ্রামের মাদুর শিল্পীরা বহু প্রাচীনকাল থেকেই মাদুর গাছের থেকে প্রাপ্ত তন্তুকে এই শিল্পের প্রধান কাঁচামাল হিসেবে ব্যবহার করছেন। দুঃখের বিষয়, এই গাছের প্রাপ্তি স্থান ভারতবর্ষের কিছু মুষ্টিমেয় জায়গায়। তাই মাদুর শিল্পীদের কাছে কাঁচামালের অভাবে ম্যাড ইন্ডাস্ট্রি নামক শিল্পটি ভারতবর্ষের কিছু মুষ্টিমেয় জায়গায় সীমাবদ্ধ। এই মাদুর শিল্প আমাদের দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে গেলে প্রয়োজন কাঁচামালের অনুসন্ধান। আমাদের প্রকৃতিতে বিভিন্ন তন্তু উৎপাদনকারী উদ্ভিদ রয়েছে। সাইপেরেসি ফ্যামিলির অন্তর্গত অন্য উদ্ভিদ, তাদেরকে আমরা যদি অনুসন্ধান করতে পারি, সেই সকল উদ্ভিদের থেকে প্রাপ্ত তন্তুকে আমরা যদি নিষ্কাশন করতে পারি এবং তাদের সেই তন্তুর গুণগত মান আমরা যদি জানতে পারি, তাহলে এবং সেই তন্তুকে ব্যবহার করে আমরা যদি ম্যাড ইন্ডাস্ট্রিতে যদি ব্যবহার করতে পারি, তাহলে ভারতবর্ষের ইতিহাসে ম্যাড ইন্ডাস্ট্রির একটা অভাবনীয় উন্নতি অবশ্যই সম্ভব। এই উন্নতির মাধ্যমে আমাদের দেশের যেমন আর্থসামাজিক যেমন উন্নতি হবে, ঠিক তেমনি এই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরাও উপকৃত হবে অর্থনৈতিকভাবে। আর একটা বিষয়, আমাদের বর্তমানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে, বন্যা, ঝড় ইত্যাদির কারণে এই শিল্পে ব্যবহৃত মাদুর গাছের অভাবনীয় ধ্বংসের কারণে এই মাদুর শিল্প প্রশাসনের কাছে একটা বড় প্রশ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তাই ম্যাড ইন্ডাস্ট্রিতে কেবলমাত্র মাদুর গাছের উপর নির্ভর না করে ওই গোত্রের অন্তর্গত অন্য প্রজাতির উদ্ভিদ ব্যবহার করা যায় কিনা তা নিয়ে গবেষণার প্রয়োজন রয়েছে। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।